শুধু দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৬টা দিন বাকি। প্রতিদ্বন্দ্বী দুই দলের প্রধানদের পাল্টাপাল্টি বক্তব্য চলছে ভোটারদের নিয়ে নানা প্রতিশ্রুতি তারা দিয়েও যাচ্ছেন। তবে এবারের এই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের ভোট। সেই ভোট নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। যদিও এই দলের বিশাল ভোট ব্যাংক নিজেদের করে নিতে বিএনপি জামায়াত যে দুটি দল বিশেষ করে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছে, এই দুই দলই বেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভোট ব্যাংকগুলো তাদের নিজেদের ঝুলিতে রাখবার জন্য। এদিকে আবার সিআরএফ এবং বেফসের জরিপে উঠে আসে আওয়ামী লীগের 48% ভোট বিএনপির বাক্সে যাবে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই ভোট যেদিকেই ঝুঁকবে সেই দলই অনেকটা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবে এবং আগামী সংসদ তাদের হতে পারে। যদি বলি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তাই যদি হয় বা এই কথাই যদি মুখ্য হয়ে থাকে তাহলে আমাদের বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আসলে এই ফলাফলে কারা এগিয়ে যাচ্ছে বা সেই ফলাফলে কাদের ভোটগুলো এই নির্বাচনী ফলাফলে ভূমিকা রেখেছে সেটা আমরা জানতে পারবো। দর্শক, তাই আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি আওয়ামী লীগের ভোট কার বাক্সে। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আমার ভাই আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। জয়নাল আবেদিন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডানে আছেন সৈয়দ আবদুল্লাহ, ফ্রিল্যান্স জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট। সৈয়দ আবদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। দর্শক, এবারে নির্বাচনটা যদি সরকারের পক্ষ থেকে বলা হয় ঐতিহাসিক নির্বাচন, বিএনপির পক্ষ থেকে যদি বলা হয় কঠিন নির্বাচন এবং জামায়াতের পক্ষ থেকেও বলা হচ্ছে বেশ একটি লড়াই হবে নির্বাচন, সব মিলিয়ে আমরা একসময় চিন্তা করতাম যে এইবারের ভোটে কি নারী ভোটাররা কোন দিকে যাচ্ছে, তরুণ ভোটার রয়েছে, তরুণ ভোটাররা কোন দিকে যাচ্ছে। এবার নতুন করে আরও একটি বিষয় যেটা যুক্ত হয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে যাচ্ছে। আমি একটু প্রথমে আলোচনায় ঢুকতে চাই, যেহেতু আলোচনায় আমার দুজন আছেন। আমি প্রথমে একটু জয়নাল আবেদিন শিশিরের কাছে যেতে চাই। জয়নাল আবেদিন শিশির, নিশ্চয়ই রিপোর্টটা আপনার চোখেও এসেছে। সেই রিপোর্টটা হচ্ছে আনকভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম নেশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত জরিপ আছে। সেখানে কমিউনিকেশন রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ, বাংলাদেশ ইলেকশন পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে। সেখানে বলা হচ্ছে 48% ভোট এবার বিএনপির বাক্সে যাবে। কেন যাবে, কি কারণ, কি যদি বিশ্লেষণ? আওয়ামী লীগের ভোট। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক জুলাই যোদ্ধা সায়েদ আবদুল্লাহকে। দেখেন, জরিপ তো আসলে জরিপ সংস্থার জরিপ। আমি জরিপের বিষয়ে এটা সত্য মিথ্যা কিছু বলবো না, তবে আমার নিজের যে ওপিনিয়ন, আওয়ামী লীগের যে ভোট কত পার্সেন্ট ভোট আছে এই ব্যাপারে আমার একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে, দেখেন, 2014 সালে আওয়ামী লীগ যখন একতরফা ইলেকশন করে 154 জন বিনা ভোটার এমপি ইলেকশন নির্বাচিত হয়ে যায়, ওই ইলেকশনে আওয়ামী লীগ সকল প্রণোদনা প্রচেষ্টা এবং মানুষকে লোভ লালসা দেখিয়ে 5% লোককেও কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে নাই। এখন আপনি বলবেন যে অনেকে তো জানতো আওয়ামী লীগ জিতে গেছে এই জন্য যায় নাই, কিন্তু যারা গেছে, আমি মনে করি যারা ভোট কেন্দ্রে 5% গেছে তারাই আওয়ামী লীগের ভোটার, আর যারা যায় নাই তারা আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভোটার না। যদি ভোটার হইতো ওই 5% সাথে সেও যাইতো। তো 2008 সালেরটা কি করবে? 2000 আমি এই জায়গায় আসছি, 2018 সালে আওয়ামী লীগের দমন পীড়ন দুঃশাসনের পরে তো ভোট বাড়ার কথা না। ওই জায়গায় তো দিনের ভোট রাতে করছে। এটা কেন করছে? 2014 সালের থেকে যদি তার অবস্থা ভালো হতো তাহলে তো সে কিন্তু দিনে ভোটটা করতো। তার মানে কি, 2014 সাল থেকে 2018 সালে তার অবস্থা আরো খারাপ, আরো ভোট কমেছে। এবার যদি বলি 2024 সাল, তাহলে 2014 থেকে 24 পর্যন্ত তার যে এই 15 বছরের গুম খুন, 7,000 বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন করা, এই অপরাধের কারণে তার ভোট সংখ্যা তো বাড়ার কথা না, আরো কমার কথা, এবং কমেছে। যার কারণে সে একতরফা ইলেকশন করতে বাধ্য হয়েছে। তার ভোট সর্বসাকুল্যে, যদি বলেন 2014 সালটা, তাহলে ভোট যদি কমতে কমতে এটা না হয় 3% 2% হয়েছে। এখন আপনি আমার বলবেন 2008 সালটা কি করবেন। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই।
ছাত্র সংসদ ইলেকশনগুলোতে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং ভোট পড়ার হারটা কেমন। এখানে ধরুন আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগের ছাত্র সংগঠন যদি থাকতো তারা তো ভোটে আসে নাই। যদি মনে করেন তারা ভোট দেয় নাই, তারা হলে ঘুমিয়েছিল বা বাসায় চলে গেছে, তাহলে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রায় মানে আপনার ৭৫ থেকে ৮০% এরকম ভোট পড়ছে, ৮০% মনে কোনো কোনো হলে মনে হয় ৮০% হয়েছে। তাহলে যখন ছাত্রলীগ যদি এখানে থাকতো বা আওয়ামী লীগের ছাত্র সংগঠন থাকতো, তাহলে না হয় যদি ভোট পড়তো, নাহলে 2% বেশি হতো। বাংলাদেশে আপনার ৮০% ভোট ক্রস করা কিন্তু সোজা কথা না। কিন্তু তার মানে আপনাকে বুঝতে হবে, আর আপনি যদি বিএনপির পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সেই সময় ছাত্রলীগের ভোটগুলো ওই ছাত্র শিবিরের প্যানেলে ঢুকেছে। তাহলে যদি ধরেন আপনার ছাত্রলীগ যদি ভোট দেয়, তাহলে কত পার্সেন্ট ভোট দিছে আপনার হিসাব করতে হবে। তাহলে এখন ওরা যদি ভোট দেয়, ওরা তো ভোট বয়কট করছে এবং ক্যাম্পেইন করে, এখন যদি তারপরে যদি বলে ওরা ভোট দেয়, ওরা কত পার্সেন্ট ভোট দিচ্ছে? ওরা ভোট দেয় নাই, কারণ ওরা ক্যাম্পেইন করছে ওরা ভোট দিবে না। এই ইলেকশন ওরা অংশগ্রহণ করে নাই, ওরা বলছে যে এই ইলেকশনে ওরা যাবে না। তার মানে আপনি যদি ছাত্রলীগে আসতো, নাহলে ৮০ থেকে ৮২ হতো, এর বেশি তো হতো না। তো আমিও মনে করি যে ২০১৪ সালের ডাটা, ১৮ সালের অবস্থা এবং তারপরে ২৪ সালে তাদের যে মহাপতনের পরে তাদের ভোট এখন ২ থেকে ১% নাই। এখন বলেন, আপনি যেটা বললেন ২০০৮ সালের ডাটাটা কেন দেখানো হয়, ২০০১ সালের ডাটাটা তো কেন দেখানো হয়, এখান থেকে এত পার্সেন্ট ভোট ওইদিকে ঝুঁকে গেছে, বাম দিকে ঝুঁকে গেছে, উপরের দিকে ঝুঁকে গেছে, নিচের দিকে ঝুঁকে গেছে, এই যে হেনতনের গল্পগুলো আছে না, এগুলো অনর্থক। তারা পলিটিক্যাল স্টাডি নাই এইসব গবেষণা সংস্থা। আপনি আমার বলেন তো, ৪৭-এর আগে এখানে ভোট, মানে ৪৭-এর আগে পরে এখানে ভোট কাদের ছিল? মুসলিম লীগ আর কংগ্রেসের, এর বাইরে তো কারো ভোট ছিল না। মুসলিম লীগের ভোট ভাগ হয়েছে না, ভাগ হয়ে তো এখন আওয়ামী লীগে গেছে, বিএনপিতে গেছে, জামাতে গেছে, সবাই তো মুসলিম লীগের ভোটার এই জায়গায়। কংগ্রেসের ভোট এখন যদি আপনি বলেন তো, কংগ্রেসের ভোট তো রয়ে গেছে, অক্ষুণ্ণ রয়ে গেছে। কংগ্রেসের ভোট কই? কংগ্রেসের ভোটগুলো কই? আপনার কখনো ভোটাররা তো ভোটার, সে তো দল করে না, সাংগঠনিক রাজনীতি করে। পুরো বাংলাদেশের পপুলেশনের 2% 3% লোক সাংগঠনিক রাজনীতি করে না। ধরেন আপনি মানে জামাত, বিএনপি, এনসিপি, আরো যে আমাদের এখন রেজিস্টার্ড আনরেজিস্টার্ড প্রায় ৬৩টা পার্টি রয়েছে, এই সবাইকে মিলিয়েও তো আপনি সাংগঠনিক রাজনীতি করার যদি আপনি রেশিও দেখেন, টোটাল জনসংখ্যা এটা 2% 3% বেশি হবে না। আর বাকি ৯৭% কিন্তু ভোটার। এখন ভোটারও তো আপনার দলের অনুগত বলতে পারেন না। এই ভোটার তো যখন তখন সিদ্ধান্ত নেয়। একসময় তারা মুসলিম লীগকে ভোট দিয়েছে, এখন দিচ্ছে না। মুসলিম লীগের ভোটার এখন আপনার নাই, ভোট নাই। মুসলিম লীগ দল আছে, ভোট নাই। আপনার কংগ্রেস ছিল, এখন কংগ্রেসের ভোট নাই। বামপন্থীরা ভালো করতে একসময় ভোট নাই, এখন আপনি যদি মনে করেন ওই ভোট রয়ে গেছে, তাহলে ওদের পুরো সার্ভেটাই ভুল। আপনি কি মনে করেন মুসলিম লীগের মতো আওয়ামী লীগও বিনাশ হয়ে যাচ্ছে? 100%। আওয়ামী লীগ, আমি যেটা বললাম, আওয়ামী লীগের যদি আমরা এখন সুযোগও দিই যে আসেন আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম গণহত্যার জন্য, মানে এটা তো যদিও আমরা করবো না, আমাদের মানে এই শহীদের রক্তের সাথে প্রেমেনি করবো না, তারপরে ওরা 2% 3% উপরে ভোট কাস্ট করতে পারবে। মানে এভাবে ধরে নিতে হবে তারা 2 থেকে 3% ভোট আছে এদের। এটাই তো এটাই হতে পারে। যদি সৈয়দ আব্দুল্লাহ আপনার কাছে একটু যেতে চাই, সেটা হচ্ছে আপনার কি মনে হচ্ছে আসলে যে জরিপে 18% ভোট বিএনপির বাক্সে যাবে, এবং সেই সাথে আমরা দেখেছি মাদারীপুরেও একটি স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির ভোট চেয়েছেন আওয়ামী লীগের অনেকেই। তো সেক্ষেত্রে আপনি কি মনে, আওয়ামী লীগ কি বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন, এবং আপনার এসটিভির চ্যানেল এসের যারা দর্শক আছেন তাদের সবাইকে। যে কথাটা বলছেন, এই ব্যাপারটা ন্যাশনাল ইলেকশন নামে ন্যাশনাল, কিন্তু কাজে কিন্তু কনস্টিটিউয়েন্সি বেসড অনেক হিসাব কিতাব থাকে, রাইট? যেমন আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে আর একটা জেলায় পার্টিকুলারলি ঢুকে আসি। কোনো পার্টিকুলার জেলার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ কোনো কিছুই নাই। ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গের উপরে থাকতে পারে, কিন্তু কোনো জেলার পর কোনো রাগ ক্ষোভ নাই। ধরেন বাংলাদেশের একটা জেলা, 64টা জেলার ভেতরে একটা জেলার নাম হলো গোপালগঞ্জ। গোপালগঞ্জে তো এবার ইলেকশন হচ্ছে, নো ম্যাটার নৌকা ব্যালটে নাই, কিন্তু ওই জায়গায় যখন ইলেকশনটা হবে, এই জায়গার মানুষগুলো আসলে কি করবে? তো এর আগে আপনি যদি চিন্তা ভাবনা করেন, ওই জায়গায় মাঝে মাঝে ফান করতো যে ওই জায়গায় অন্য দলেরও যারা আছে তারাও মূলত আসলে তাদেরই নিজেদেরই লোকজন, কারো কারো বাইরে যাইতে হয়, তাদের এটা করতে হয়। তো ওই জায়গায় যারা এখন ভোটটা দিতে যাবে, এমন হইতে পারে যে অনেক মানুষ ভোটই দিল না, এমন হইতে পারে স্বতন্ত্র যে আছে তারা জিতে যাইতে পারে, এমন যারা আছে যে ঠিক আছে মেইন দলের, তাদের পছন্দের মেইন দলের বাইরে অন্য কেউ থাকলে তার অ্যাকসেপ্টেন্স অনুসারে সবাই মনে করতে পারে ঠিক আছে ভোট এবার এই জায়গাতে দেই। এই ব্যাপারটা কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন যদি হয়,
তাইলে কিন্তু একটা সেন্ট্রালাইজড মেকানিজম থাকে যে ঠিক আছে ইদার আমি এইটা আর ওইটা। কিন্তু লোকাল অনেক জায়গায় হিসাব কিতাব বদলে যায়, জন্যই অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী জন্মায় যায়। তার কারণ কি, দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যক্তি বিশেষে অনেক ভোট থাকে। ধরেন যে আপনি ওই দলের একটা বড় দলের ম্যান্ডেট নিয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে আপনার ওই ধরনের অ্যাকসেপ্টেবিলিটি নাই, রেদার আপনার পার্টিকুলার আরেকজন ব্যক্তি আছে যার প্রত্যেকটা মানুষের সাথে কানেকশন আছে, তারাও দেখবেন যে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যায়। এমন অনেক সময় আছে যে দলীয় প্রতীকের বাইরে গিয়ে বিদ্রোহীরাও খুব ভালো রেজাল্ট করে ফেলে। সো এই ট্র্যাক রেকর্ডটাকে আমরা যদি এইভাবে রিড করতে থাকি কে কোথায় দিবে, এটা দলের চেয়েও আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক কূটনীতি, আঞ্চলিক অনেক হিসাব কিতাব থাকে। এরপরের হিসাবটাতে বলি যে বাংলাদেশের ভোটিং প্যাটার্নটা কেমন। আসলে লাস্টের 14 বলেন, 18 বলেন, 2024 বলেন, এইগুলা নিয়ে আসলে আমরা যদি ডাটা ধরে ধরে কাজ করি এটা খুব ভুল ডিসিশন হবে। কারেক্টলি বলেছেন যে ভোটই তো হয় নাই আসলে। 2001 সালের পরে 25 বছর ভোট হয় নাই। লাস্টে ধরেন যে এই যে 2024 সালের 7 জানুয়ারির যে ইলেকশন, আমি ঢাকা ঘুরে 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 অনেকগুলা কেন্দ্র, আমার মনে আছে টানা 2.5 থেকে 3 ঘন্টা আমি একটা রিক্সা নিয়ে পুরাটা ঘোরার চেষ্টা করেছি অনেকগুলা কেন্দ্রের সামনে। দেখি যে তখন ধরেন যে 11টা থেকে 1টার ভেতরে যেসব কেন্দ্রে গিয়েছি ভোটারই নেই। এই টাইমে তো সবচেয়ে পিক আওয়ারে ভোটটা থাকার কথা। তো চিফ ইলেকশন কমিশনার মনে করে দেখেন বিকেলবেলা একটা ব্রিফ করছিলেন, ওই 23 বা 24 এইটার কিছু একটা বলতে গিয়ে পাশের থেকে আবার আরেকজন বলে দিল এই 40 42। তারপরে এবার আস্তে করে বললো যে হ্যাঁ কারেকশন করে বললো যে এটা হবে। সো আদতে আমারও মনে হয় যে 10%-এর উপরে কোনো অবস্থাতেই ভোটকাস্ট হয় নাই। কিন্তু এই জায়গায় একটা ব্যাপার কাজ করে, দেখবেন যে বাংলাদেশে কে কতটা আসন পাইলো এইটা দেখে আপনি অনেক ক্ষেত্রে ওভারঅল ভোটিং প্যাটার্নটাকে রিড করা যায় না। তার কারণটা হলো 2001 সালের হিসাবটা যদি চিন্তা করেন, ভাই যেহেতু 2001 সালের কথা বললো, একটা রেফারেন্স আকারে আমরা যদি আনি 2001 সালকে, 2001 সালে বিএনপি আসন পেয়েছিল কতগুলা, 193টা। আওয়ামী লীগ আসন পেয়েছিল কতগুলা, 62টা। মোটামুটি ওদের ভরাডুবি হয় 2001 সালে। এবং ভোটের পার্সেন্টেজ কেমন ছিল, এটা খুবই ইন্টারেস্টিং একটা রিড। এইটা করলেই দেখবেন আপনার অন্য সব হিসাব বেরিয়ে যাবে। বিএনপি ভোট পেয়েছিল 40.97%, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40.13%, অর্থাৎ 1%-এরও ব্যবধান ছিল না। কিন্তু আসনের হিসাবটা 193 আর 62। এইটাকে যদি আপনি রিড করেন, এইবার ইন্টারেস্টিং ফিচারটা পাবেন। নর্মালি সারা দেশের রেজাল্ট দেখলে মনে হবে তাহলে তো ওদের অস্তিত্বই নাই। কিন্তু আপনি যদি দেখেন যে ভোটিং পার্সেন্টেজটা কেমন, তাহলে দেখবেন আরে দুইটাতে একদমই সমান সমান। এটা কেন হয়, অনেক আসনেতে এমন হয় 5000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়, 300 ভোটেও জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়, এমনকি জাস্ট একটা ভোট বেশি পেলেও তো সে জিতেই যাইতে পারে। তো এই কারণে আমি যেটা বলি যে আওয়ামী লীগের লোকজন সবাই ভোট দিতে যাবে না, এটা আমি বিশ্বাস করি না। এই কারণে অনেক বড় একটা অংশ আছে তারা কিন্তু বলবে আমি ভোটই দিব না, চাই না, এই ইউনূসের আমলে ভোট দিব না, অমুক তমুক নৌকানে, এ ধরনের লোকজন আছে। এটা সবার ক্ষেত্রেই হইতো। আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করার জন্য তাদের যে গুম খুন গণহত্যা, তারা তো আসলে রাজনীতি করে নাই, রাজনীতির নামে তারা পুরোপুরি একটা ফ্যাসিস্ট স্ট্রাকচার গড়ে তুলেছিল। সো তাদের এই অপরাধকে লঘুভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই, দলীয়ভাবে এটা বিচার বিবেচনা করতে হবে। কিন্তু একটা ব্যাপার আছে, ধরেন যে মানুষটা ক্রাইম করে নাই তাকে কিন্তু আপনি কি করতে পারছেন না, পানিশমেন্টের ভেতরে নিয়ে যেতে পারতেছেন না। এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দরকার ছিল, বাট ইভেনচুয়ালি উই ফেইলড। এই গভর্নমেন্ট সেটা ফেইল করেছে। অনেক জায়গায় অস্থিরতার কাজ করতে গিয়ে কাজের কাজটা অনেক জায়গাতেই করা হয়নি। আবার তাদেরও কিন্তু কোন ধরনের অনুশোচনা বোধ, অনুতপ্ত বোধ দেখি নাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই ভোটটা যেটা বাংলাদেশের ভোটিং প্যাটার্ন যদি আপনি খেয়াল করেন, ওভারঅল সব আমলের ডাটা নিয়ে যদি কাজ করেন, আওয়ামী লীগের কিন্তু ফিক্সড ভোট 30%-এর মতো ছিল, আপনি মানেন চাই না মানেন। বিএনপিরও এই সেম লেভেলের একটা ভোটিং প্যানেল আছে, এত ভোট থাকার কথা না। আমি পুরাটা বলছি। জামাত ইসলামের একটা কিন্তু ফিক্সড ভোটিং প্যানেল আছে, যে রেজাল্ট কি হবে না হবে এটা ম্যাটার করে না। কিন্তু দেখবেন যে 5 থেকে 7% তাদের একটা ফিক্সড ভোটিং প্যানেল আছে। এই ভোটিং প্যানেলটার বাইরে গিয়ে জেতা কিন্তু আর এটা দিয়ে কেউ কখনো জেতে না, যেতে হলো ফ্লোটিং ভোট দিয়ে। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ফ্লোটিং ভোটের সংখ্যা অসম্ভব রকমের বেশি, আর আনটেস্টেড ভোটার যারা প্রথমবার মতো ভোট কাস্ট করতে যাবে এমন সংখ্যা অপ্রত্যাশিতভাবে হিউজ। কারণ নতুন ভোটার মানে এবার কিন্তু 18 থেকে 23 বছর বয়সী না, এমনও মানুষ আছে 2008 সালে যার বয়স ছিল 17 বছর, তারপরে ভোট দেয় না, এবার ভোট দিতে যাচ্ছে, তার বয়স দেখবেন যে 30-এর কোটা পার হয়ে চলে গেছে। সো এই ট্র্যাক রেকর্ডটাকে মাথায় রাখলে আওয়ামী লীগের ওই 30% ডেফিনেটলি এখন আর ইন্টারেস্টেড না, অনেক মানুষ বাইরে। কিন্তু আমি শেষ করে দিচ্ছি এই জায়গাতেই, তো এই 30%-এর ভেতরে যদি একটা বড় সংখ্যক অংশ ভোট নাও দিতে যায়, একটা অংশ পলাতক আছে,
কিন্তু অনেক মানুষ আছে লোকাল পাওয়ার স্ট্রাকচারটাকে বুঝে তার কোনো না কোনো দিকে জাম করতে হচ্ছে, মিশে যাইতে হচ্ছে, এমনকি প্রত্যেকটা দলে কিন্তু তাদেরকে টানারও চেষ্টা করছে। সেটাই বলছি আমি। সো দেখা যাবে যে এই জায়গায় অবশ্যই 15% মতো ভোট দেখা যাবে তাদের পড়বে, এবং এইটা কোন দিকে যাবে না যাবে এইটা অনেক আসনে রেজাল্টটাকে পাল্টে দিতে পারে। পাল্টে দিতে সেটা পারে। আমরা বাস্তবতা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্বীকার করি আর না বিএনপির করি। সাথে আওয়ামী লীগ মিশে গেল কিনা এটা যদি কি বলি, এবার কালকে এটা কি মাদারীপুরে দেখলাম কালকে জয় বাংলা জয় ওইখানে আপনার বুঝতে স্লোগান হবে যে দিয়ে, হ্যাঁ, আপনি যদি মাদারীপুরের বিএনপি কথা ভোট চিন্তা করেন, শরীয়তপুরের কথা চিন্তা করেন, গোপালগঞ্জের কথা চিন্তা করেন, ওইদিকে আঞ্চলিক রাজনীতির একটা হিসাব কিতাব আছে, রাইট? বগুড়ার কথা চিন্তা করলে আঞ্চলিক হিসাব কিতাব আছে। এমনকি এই যে বাংলাদেশে যেমন জাতীয় পার্টি নামে এক্সিস্টেন্সই বিলুপ্তের পথে, এর দেখুন রংপুরের কয়েকটা জায়গায় রংপুর বিভাগের জাতীয় পার্টির অস্তিত্বটা আছে। এই জায়গায় আঞ্চলিক রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই উত্তরটা সবাই জানে, কিন্তু ওই যে আপনি যেভাবে বলেন ঘোষণা দিয়ে, এইটা আসলে ঘোষণার চেয়েও বড় ব্যাপারটা হলো আঞ্চলিকভাবে মানুষ সাপোর্ট কি পাচ্ছে, কি প্রতিশ্রুতি পাচ্ছে। আবার মানুষ তো একটা ফিক্সড আইডিওলজি নিয়ে বসেও থাকে না, একদম কোর সাপোর্টাররা ছাড়া তারা দেখবেন জাম করার মতো টেন্ডেন্সি কিন্তু সবসময় দেখা যায়। এই কারণে 1 সালে যারা ভোট দিয়েছে দেখবেন ঠিক 8 সালে আবার, যদিও ওই ইলেকশন নিয়ে আমার হিউজ আর্গুমেন্ট আছে ফেয়ার ছিল কিনা, অনেক ক্ষেত্রে উল্টে গেছে। ওখানে So, ভোটও বেশি এই সুইং পেয়েছে। ভোটারের হিসাব কিতাব একটু আলাদা জি আছে। জি ধন্যবাদ জয়নাবাদী শিশির। আমরা তো দেখছি ভোটের মাঠে লড়াই চলছে, প্রার্থীদের মধ্যে কথার পাল্টা কথা চলছে। কিছুদিন মানে ভিডিওতে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের প্রার্থী, তিনি বলছেন তারেক রহমান দেশে ফিরেছেন, বেল্ট ইন করে এখন খুলে গেছে। আসলে কি এটা কি বোঝাতে চাচ্ছে, মানে এটা কি এনসিপিরই কথা কিনা যে উনি আসলে নির্বাচনী কাজ করতে করতে বেল্ট খুলে গেছে, নাকি আসলে টেনশনে খুলে গেছে, আসলে কিসে খুলে গেছে? দেখেন, পলিটিক্যাল অনেক রেটরিক থাকে, তারা কথার লড়াই করে, এবং এটা গণতন্ত্রের জন্য অনেক সময় শুভনীয় হয়, যদি এটা সহনীয় মাত্রায় সবারই থাকে। তারেক রহমানের সম্বন্ধে আমরা যে প্রত্যাশা ছিল, উনি বাংলাদেশে এসে বিএনপির হাল ধরবেন, বিএনপিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এবং মানুষকে মানে স্বস্তি দিবেন। কারণ বিএনপির গত 1.5 বছরে যদি আপনি দেখেন, দলীয় কোন দলে টিআইবির রিপোর্ট অনুযায়ী 234 জন খুন হয়েছে, এবং সহিংসতা মবের প্রায় 91% বিএনপি করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে 7% করেছে আওয়ামী লীগ। আমাদের এনসিপিকে 1% মতো দেখাইছে, আর 2% মতো জামাত ইসলামী। এই হচ্ছে টোটাল সহিংসতা মানে আপনার 5 আগস্ট পরবর্তীতে। কিন্তু আমরা প্রত্যাশা করলাম তারেক রহমান ঢাকায় আসলেই দেশটা স্থিতিশীল হবে, বিশেষ করে বিএনপির দলীয় কোন্দল খুনাখুনিটা বন্ধ হবে, কিন্তু আমরা হতাশ হলাম। তারেক রহমান ঢাকা আসার পরেই বরং আরও সহিংসতা বেড়েছে, দলীয় কোন্দলেও নেতাকর্মী খুন হয়েছে, এবং উনি এসে প্রথম অ্যাটাকটাই কিন্তু বিরোধী দলকে দিলেন। উনি সিলেটের সমাবেশে উনি প্রথম সবার আগে অপোজিশনকে গুপ্ত বললেন। নরসিংদী সমাবেশে বললেন যে জামায়াতের কারণে হচ্ছে আপনার শিরকি হচ্ছে, মুনাফিকি করছে। উনি বরিশাল গিয়ে বললেন যে জামাত হচ্ছে জালেম। সাধারণত যারা ক্ষমতায় থাকে তারা জালেম হয়, জামাত কখনো ক্ষমতায় ছিল কিনা আমি তো জানি না, বা উনি কীভাবে কোন সেন্সে জালেম বলছেন। তো আমরা কি মনে করছিলাম তারেক রহমান এসে বাংলাদেশে সুশাসন দিবেন, কিন্তু এখন আপনি দেখেন তারেক রহমান আসার পরে বিএনপি দলীয় সুশাসন তো দিতে পারতেন, বিএনপি আরো ভাঙনের মুখে পড়ছে। বিএনপি 39 জন হেভিওয়েট নেতা তারা নমিনেশন পায় নাই। তারা অভিযোগ করেছে আমরা তারেক রহমানকে টাকা দিতে পারি নাই, নমিনেশন কিনতে পারি নাই, এই জন্য নমিনেশন দেয় নাই। আমরা নেতাকে খুশি করতে পারি নাই, নমিনেশন দেয় নাই। যে কোনো যোগ্যতার বিচারে আমরা নমিনেশন পাই, তারা অভিযোগ করেছে। এগুলো আমার কথা না, তাদের কথা, বিভিন্ন গণমাধ্যম। আপনি তো দেখবেন যে যারা নমিনেশন পায় নাই তাদেরই অভিযোগ। কিছু কিছু অভিযোগ হয়তো কেউ একটু বাড়াইও বলে। তো আমি যে জিনিসটা মানে খেয়াল করলাম, তারেক রহমান আসলে বাংলাদেশ সম্বন্ধে, ওনার দল সম্বন্ধে ওনার কতটুকু স্টাডি আছে, জিনিসটা খুবই কিন্তু বড় একটা প্রশ্ন। আপনি দেখেন, উনি এগুলো আমরা বলতে চাই না, বললে সবাই মনে করে না আমরা রাজনৈতিক মাঠে মানে আমরা বিভাজন তৈরি করছি। কিন্তু আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি যদি ধরেন মির্জা আব্বাস সাহেবকে বা অন্যদেরকে, তার রাজনৈতিক প্রতিপক্ষকে যদি পলিটিক্যাল রেটরিক দেয়, সেটা হয় চরম বেয়াদবি। সেটা বলা হয় ওরা বয়স হয় না, ওরা এই কথা কেন বলবে, ওদের কয়দিন হয়েছে রাজনীতির বয়স, আমরা ঢাকায় আজকে 200 বছর রাজনীতি করি, কেন তেন কথাবার্তা। তো আপনাদেরকে পলিটিক্যাল মানে আমরা আর্গুমেন্টে যেতে পারবো না, আপনাদেরকে আমরা কাউন্টার দিতে পারবো না, আপনাদের অন্যায় অপরাধের কথা বলতে পারবো না। আর আপনারা যখন অপোজিশনকে জালেম বলবেন, মুনাফেক বলবেন,
কুফরি বলবেন, গুপ্ত বলবেন, তাহলে সেটা হবে বৈধ। কিন্তু আব্বাসকে মির্জা আব্বাস দুর্নীতিবাজ চাঁদাবাজ এই কথাগুলো তো বলছে। এটা তো নাসিরুদ্দিন পাটোয়ারির কথা না, এগুলো তো হচ্ছে গণমাধ্যমে উঠে আসা বক্তব্যগুলো নাসিরুদ্দিন পাটোয়ারি তার মুখ দিয়ে বলেছে। মির্জা আব্বাসের বিরুদ্ধে যে অভিযোগ, নাসিরুদ্দিন পাটোয়ারি 100 ভাগের 10 ভাগও এখনো বলে নাই। আরও নাসিরুদ্দিন পাটোয়ারিকে 15-20 বছর রাজনীতি করলে যে অভিযোগের যে ফিরিস্তি, এগুলো বলে শেষ করতে পারবে, এর আগে শেষ করতে পারবে না নাসিরুদ্দিন পাটোয়ারি। তো আমি যেটা মানে বুঝাতে চাচ্ছি, বিএনপি এখন ধরেন ওনারা ঠিক আওয়ামী লীগের রোগে ধরেছে ওনাদেরকে। বিএনপি আওয়ামী লীগের এখন আপনারা যদি বলে যে আওয়ামী লীগের রোগটা কেমন, দেখবেন আওয়ামী লীগ যখন 14 সাল 18 সাল এগুলো তো যখন দেখলো তো ওনাদের আর গণতান্ত্রিকভাবে জিতার সুযোগ নাই, ভোটে আর জিততে পারবে না, তখন তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হওয়া শুরু করলো এবং পুরো দলটা কঙ্কালে পরিণত হলো এবং পুরো দলটার উপর প্রশাসন মানে চেপে বসলো এবং পুরো দলে নমিনেশন দেওয়া শুরু করলো। ডিবি হারানোর মতন এই সমস্ত নেতারা, আমলারা, কামলারা সবাই এমপি বানায়, মালিককে প্রসব করে তার মানে দাস। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি প্রজাতন্ত্রের লোক দাস বলি না, অধীনস্থ লোক তো। বিএনপি কি এরকম কেন কাজ করছে? বিএনপির লোকজন এখন দেখেন আপনার পুরো প্রশাসন নির্ভর হয়ে গেছে। তারেক রহমানের বাসার সামনে 2জন গোয়েন্দা কর্মকর্তা হাঁটাহাঁটি করছিলেন। কালকে মির্জা আব্বাসের বক্তব্যটা আমি তারেক রহমানের বাসার সামনে যখন উনি আসলেন, 2জন কর্মকর্তা হাঁটাহাঁটি করছিলেন, তাদের আচরণ সন্দেহজনক হওয়ার পর তাদেরকে অ্যারেস্ট করলো, গ্রেপ্তার করলো। তারা এখনো অনেকে মানে গ্রেপ্তার, আমি যদি ভুল না করে থাকি এখনো জামিন হয়েছে কিনা জানি না। আর প্রকাশ্য দিবালোকে আমাদের জোটসঙ্গী জামায়াতের রাজনৈতিক নেত্রীদেরকে হামলা করা হচ্ছে, রাজনৈতিক কর্মীদেরকে শুধু ক্যাম্পেইন করার জন্য, ভোট চাওয়ার জন্য। আপনার এরকম বাংলাদেশের 10-15টি জায়গায় হামলা করা হয়েছে, কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতা নিয়ে আসা হয় নাই। জুলাই যোদ্ধা হাদিকে প্রার্থী ছিল সে, তাকে খুন করা হয়েছে, খুনিকে গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতা নিয়ে আসা হয় নাই। এই যে বিএনপির বাসার সামনে হাঁটলেই গ্রেপ্তার হয়ে যা, আর আমাদের উপর এভাবে প্রকাশ্য হামলা হচ্ছে এবং নিপীড়ন হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে। শেরপুরের মানে আপনার জামাত নেতাকে খুন করা হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, কারা করছে? জি, পাটোয়ারি এই অভিযোগটাও করেছেন, ঢাকাতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের মনোনয়ন দিয়ে বিএনপি আবার চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি বন্ধ করার কথা বলে জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন। এবং সেই সাথে যদি জয়নাল আবেদিন শিশিরের বক্তব্য যদি যুক্ত করি যে বিএনপি এখন সরকারের ভেতরে ঢুকে গেছেন, সব বিএনপির কথাই সরকার উঠা বসা করছেন, আসলে কি হতে পারে? আসলে বিষয়টা কেমন, আপনি কি দেখছেন? মানুষ তো মুখ দিয়ে অনেক কিছুই বলতে পারে, সো আমাদের কাজ হলো যে সেই ব্যাপারটাকে কে কিভাবে বলছে সেই প্যাটার্নটার প্রতি আমার প্রত্যেকেরই বাক স্বাধীনতার প্রতি আমার রেসপেক্ট আছে, রাইট? এটাই বাক স্বাধীনতার চূড়ান্ত এক্সপ্রেশন এবং আমার কাছে মনে হয় যে এই বাক স্বাধীনতা টুকটাক থাকা উচিত পলিটিক্সে। এবং পলিটিক্সে এই ধরনের বাক স্বাধীনতা যদি থাকে তাহলে দেখবেন যে এই মারামারি, সহিংসতা, অমুক তমুক এগুলো টুকটাক কমে যায়। এবং একই সাথে ওই রাজনীতিবিদদের নিজস্ব ওয়েট বলতে কিছু কথা আছে, বুঝছেন? সেই ওয়েটের ব্যাপারটা কি, মুখ দিয়ে আপনি অনেক কিছুই বললেন, কিন্তু দিন শেষে দেখেন, লেটসে আমি একটা জিনিস বিশ্বাস করি, ওই শরীফ ওসমান শরীফ হাদি, মানে আমাদের হাদি ভাই শহীদ হয়ে গেলেন, তো মানে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এটা বলতেও আসলেই ভাই যখন বলছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে জীবন্ত একজন মানুষ এইভাবে মেরে ফেলা হইল। দেখেন ইলেকশনটা হয়ে যাচ্ছে, কিন্তু আজ অবধি মানে বিচারের কোনো প্রক্রিয়ার সেটা আসলে শুরু হইল না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা তো আসলে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বায়াসনেস সবকিছুর ঊর্ধ্বে উঠে এই ব্যাপারগুলা বিচার বিবেচনা করা উচিত। তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আর এই শাস্তিটাও যাতে নিশ্চিত হয় সেই জন্য আমাদের ক্রমাগত কথা বলে যাওয়াটা উচিত। 2 নম্বর ব্যাপার বলি, দেখেন হাদি ভাই যখন এই জায়গায় ক্যাম্পেইনটা করছিলেন অনেকেই কিন্তু পছন্দ করছিলেন, নো ম্যাটার পলিটিক্সটাকে কেউ এন্ডোর্স করুক চাই না করুক। ব্যাপারটা যেটা হয়েছে ওই ব্যাপারটার ভেতরে না একটা ইনোসেন্স ছিল, কিন্তু ওই জায়গায় যখন আপনি জাস্ট পাশাপাশি রেখে চিন্তা করেন, এই ব্যাপারটা তো আমরা বলছি, এটা যারা দেখবে নিশ্চয়ই তাদের বিবেচনা করতে পারবে। জাস্ট হাদি আর এক পাশে হইল আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি, দুইজনের কথাবার্তা, জেস্টার বসচার, কাজ কারবার যা যা করছে, এটা করার পরে মানুষের বিচার বিবেচনা করে নিতে পারবে যে ও ওয়েটটা আসলে কমে নাকি বাড়ে। আমি বলছি না যে দুইজন ব্যক্তি কখনোই এক হওয়াটা সম্ভব না, কিন্তু ওই যে কম্প্যারিজনের জায়গাটাতে আমি একটু নিয়ে গেলাম। তো এই কারণে আমার মনে হয় যে অনেক আলাপ আলোচনা করে বলতে চাচ্ছেন হাদির যে ওয়েট সেই ব্যাপারটাকে অনেক ক্ষেত্রে আউলফল ভাবে সেলও করতে গিয়ে বরং আরো হাস্যরসাত্মক উপায়ে তৈরি করেছে। যেমন ওই যে হাদি ভাইয়ের একটা ব্যাপার ছিল না, ওই যে মুড়ি বিলি করতো বাতাসা দিয়ে, ব্যাপারটাকে কিন্তু ইনোসেন্স দেখা যাইতো এটার ভেতরে,
কিন্তু সেম জিনিসটাই সে যখন করছে খুবই হাস্যকর হয়ে যাচ্ছে। ইয়েট তার কাজ কথাবার্তা আমি মনে করি এইটুকুন ব্যক্তি স্বাধীনতাটা থাকা উচিত। মানুষ তাকে একসেপ্ট করবে কিনা মানুষ ভোট দিয়েই তো যাচাই করে দিতে পারে। আমরা যদি বলো এইটা করলো ওরে পুঁতে ফেলতে হবে, ওকে অমক করতে হবে, তমক করতে হবে, না, এটা গণতান্ত্রিক চর্চা না। গণতান্ত্রিক চর্চাটা হলে এটা যে আমার একজনের কথা যদি অপছন্দ হয়, সে যদি আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি টতি না করে ফেলে, ক্রাইম না করে ফেলে, তাহলে সে বলতে থাক না। মানুষ তাকে একসেপ্ট করলে সেটাকে আমি ওয়েলকাম করবো যে মানুষ হয়তো বা তাকে একসেপ্ট করছে। আর যদি না করে তাহলে বুঝতে হবে যে তার ওই ওয়েটটাকে সে আসলে বাড়ালো নাকি কমালো। এই ব্যাপারটা বোধহয় জনগণের হাতে আমরা ছেড়ে দিতে পারি। এটা নিয়ে আসলে এত তর্কাতর্কি মারামারি। আমি একটু পয়েন্টে যন্ত্রের আসি। কিছু নেই। কালকে মির্জা আব্বাস বলেছেন, তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তখন তিনি বলেছেন এনসিপি আর জামাত হচ্ছে ক্ষমতায় এখন। তো এটা তার বক্তব্য। এখন যদি জয়নাল আবেদিন শিশিরের কথা যদি বলি, বিএনপি এখন প্রশাসনকে ব্যবহার করছে, এই দুই কথার মধ্যে যদি আপনি হ্যাঁ, আমাকে দুইটা বলতেন। কথা বলার আগে শিশির ভাই অনেক পরিচিত মানুষ আমার, বাট আপনারা টক শোতে বসায় দেন জন্য বিভিন্ন তর্কাতর্কি শুরু হয়, কিন্তু দিন শেষে আমরা আবার হ্যান্ডশেক করেই ফেলি। হ্যাঁ। ব্যাপারটা হলো কি চমৎকার করে ওই যে বলছিলেন যে এটা ঝামেলা এটা ঝামেলা, একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি খেয়াল করলাম। আপনি কথাগুলো বলছিলেন হলো জামাতকে কেন্দ্র করে তারেক রহমান সাহেব বোধহয় অনেকগুলো কথা বলেছেন। এই যে গুপ্ত আসলে তো অনেক জায়গায় এটা ফ্যাক্টটা হচ্ছে, মুনাফিক করার মতো কাজ, অমক তমক, এগুলা বোধহয় যে আমি যতদূর বুঝতে পেরেছি এনসিপি কে টার্গেট করে তারেক রহমান সাহেব ডিরেক্ট কোনো বক্তব্য দেন নাই। কিন্তু মানে খুবই চমৎকার একটা ব্যাপার খেয়াল করি আমি, মানে জামাতকে নিয়ে কথা বললেও অন্য টাইমে বলবে জামাতের সাথে আমাদের অন্য কোনো কিছু নাই, শুধুমাত্র নির্বাচনী জোট, অমুক কিছু নাই, তমক কিছু নাই। কিন্তু ওদেরকে কিছু বললে এই যে কত চমৎকার করে যে এনসিপি কে ডিফেন্ডই করা হয়, এনসিপির নেতা একেবারে নিজের গায়ের পর নিয়ে যেভাবে ডিফেন্ড করছে, তাতে করে তো আলাদা কোনো লাইন দেখা যাচ্ছে না। আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই গভর্নমেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সেস আছে। আমি যদি বলি যে অন্য রাজনৈতিক দলের অ্যাক্সেস আছে বিএনপির নাই, এটা যেমন কথাটা ঠিক হবে না। আবার বিএনপির আছে অন্য দলের নাই, এই কথাটা বললে এটাও ঠিক হবে না। প্রত্যেকেরই অ্যাক্সেস বিভিন্ন জায়গায় আছে, এইটা হলো সত্য কথাটা। এই সত্য কথাটা কেউ হয়তো বা স্বীকার করে, কেউ স্বীকার করে না। আমি তো বললাম আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অ্যাক্সেসটা আছে। যেমন তো একটা উদাহরণের কথা বললাম, আমি আরেকটা উদাহরণের কথা বলি। ওই যে হ্যাক নামের যে কিছু কাহিনী, বা এটা কিন্তু পেঁচাইতে পেঁচাইতে অনেক দূর চলে গেছে। দেখবেন রাষ্ট্রপতির ওই জায়গা থেকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, রাইট? এবং সেটার ব্যাখ্যা কিন্তু ডিবি দিতে গিয়ে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে বারবার করে। ওইটা নিয়ে কিন্তু গতকাল বহু নাটক মঞ্চায়ন হয়ে গেছে, এবং তাকে অনেকটা টাইম অ্যারেস্ট না করে যেভাবে আটকে রাখা হয়েছিল, এই ধরনের কনফাইনমেন্টে রাখাটা একেবারেই ইলিগ্যাল কাজ। মানে এটা যেটা কেন ওই হলো যে ডিবি কেন হলো হারানের বলে কথা মনে যে হলো? বললেন, জি। আমি বলি যে আপনার নামে যদি ফিক্স মামলার পরে প্রমাণ টমান ওইরকম থাকে নিয়ে আসতে পারেন, কিন্তু তাকে ধরে আনার সাথে সাথে কিন্তু বলে না যে এই মামলা এইভাবে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। নিয়ে আসা হয়েছে অনেক ঘন্টা পরে, তারপর বলা হয়েছে এই যে আজকে জামিন পেয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু যে কারণে অনেকক্ষণ ধরে এই কনফাইনমেন্টে নিয়ে যাওয়া হইলো, দিস ইজ ইলিগ্যাল থিং। এবং এইটা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের প্রভাব বলয় ছাড়া কি এটা সম্ভব হয়েছে? আমি এই উদাহরণটা এই জন্যই বললাম যে কেউ যদি মনে করে থাকে যে না আমাদের কোথাও কোনো প্রভাব নাই, এই উদাহরণ থেকে তো বোঝা যায় তার মানে ওই জায়গাতে তাদের একটা প্রভাব বলয় আছে। মানে আমি এই জামাতে জন্যই বলছি যে জামাত কেউ যদি মনে করে যে কোথাও কারো প্রভাব বলয় নাই, ব্যাপারটা এরকম নাই। এই গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের প্রভাব বলয় আছে বলে আমি মনে করি, তার জন্য একটা উদাহরণ দেওয়াটার প্রয়োজন অনুভব ধন্যবাদ। করলাম। মানে ওই হ্যাকের সাথে তো আপনি ডিবি এটাও তো বলেছেন, মানে তথ্য পেয়েছেন এরকম একটা কথাও তো ডিবি চূড়ান্ত বলেছে। আপনাকে আমি যেটা বলেছি সেই ব্যাপারটা একটু ভালো মতো যদি চেক করেন তাহলে দেখবেন তাকে যেভাবে নিয়ে এসে আটক করে রাখা হয়েছিল, এইভাবে এত ঘন্টা আটক আটকে করে রাখা- রাখা যায় কিনা, এবং কি এটার এটাই। ব্যাখ্যা দিতে গিয়ে স্বয়ং ডিবির থেকেও গোজামিল দেওয়া হয়েছে। এমনকি ওইটা নিয়ে ডিবির ভেতরে দ্বিধা বিভক্ত যে হয়ে গেছে, এটা প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়ায় দেখবেন খবর আছে খবর আছে। যে কোনো রকম একটা ব্যাখ্যা দিয়ে দেওয়ার দরকার, আরেক পক্ষ মানছে না, এই ধরনের একটা দ্বিধা বিভক্ত অবস্থা সেই জায়গায় জি, চলছে। ধন্যবাদ জয়নুল আবেদিন শিশির। আপনি তো বলছেন বিএনপি আসলে প্রশাসন, কিন্তু কালকে যে ঘটনা উনি বলছেন, তাহলে তো প্রশাসনের মধ্যে তো পাওয়ার তো ডালে জামাতেরও আছে। দেখেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম পরিচয় সহ 4টা ভাইরাস তার ডেস্কটপ থেকে জামাতের অফিসিয়াল মেলে পাঠানো হয়েছে, মেলওয়ার মানে ভাইরাস দিয়ে। এই ভাইরাসটা ইন্ডিয়ান। জামাত প্রকাশ্যে দাবি করেছে ওই লোককে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং সে প্রেস কনফারেন্স করেছে, এবং সে গোপনে বলে নাই যে তাকে ধরে নিয়ে আসো তারপরে ভিকটিম সাজাও। বলেছে এই লোকের, এই সরওয়ার নামের এই লোকের মানে কম্পিউটার থেকে আমাদেরকে ভাইরাসটা পাঠানো হয়েছে। 4টা ভাইরাস পাঠানো হয়েছে, মেলওয়ার নামে ভাইরাস, যেটা ভারত হচ্ছে। এখন আমরা তো বরাবরে বলে আসি যে আসলে বিএনপির সাথে আওয়ামী লীগ, ইন্ডিয়া এবং পুরাতন ইস্টাবলিশমেন্টের একটা আঘাত হয়েছে। এবং আওয়ামী লীগের যে বেঙ্গালুরুর যে মানে সাইবার মানে অফিসটা, যেটা রয়ের সাথে কাজ করে এবং আরএসএস এর বিভিন্ন গুজব সেলের সাথে কাজ করে, তারপরে হচ্ছে দিল্লিতে একটা অফিস আছে।
এখন আমরা তো মনে করি এগুলো সব কিছু বিএনপির সাথে লন্ডন টন্ডন যারা আছে রে সবগুলো মিলে এটা কালেকটিভ প্রসেস হয়েছে। আপনি দেখেন ওই লোকেরে অ্যারেস্ট করার আগেও আপনি দেখবেন আপনার বারবার জামা থেকে বলা হয়েছে যে আসেন কেউ চ্যালেঞ্জ নিতে চান কিনা। ফরেন্সিক করা হয়েছে, এটা হ্যাক হয়েছে। এখন ফরেন্সিকও যদি কেউ বিশ্বাস না করে, এই সায়েন্সটুকু বিশ্বাস না করে, তাহলে তো এখন পৃথিবীর পড়াশোনা মিথ্যা হয়ে যাবে। এবং তারা মানে এখন ব্যাপারটা হচ্ছে কোনো সায়েন্টিস্টের মানে ফরেন্সিকও এখনও বিএনপিকে বিশ্বাস করতে বাধ্য না। বিএনপি শুধু হচ্ছে বিএনপি যখন সন্তুষ্টি অর্জন হবে তখন সে এটাকে বলবে এটা সত্যি। মনে হচ্ছে আমরা বিএনপির কাছে দাসখত দিয়েছি বিশ্বাস করানোর জন্য। বিএনপি বিশ্বাস না করলে আমাদের কি হয়েছে? দেশের জনগণ বিশ্বাস করছে কিনা, ভোটার বিশ্বাস করছে কিনা। এখানে সায়েন্স কি বলে, সত্য তো যেটা এটা উন্মুক্ত, সত্য তো গোপন রাখার জিনিস না। আসুক না কেউ চ্যালেঞ্জ নোক, এটা ফরেন্সিক রিপোর্টটা এটা হ্যাক হয় না এটা করুক। আমি আজকে অন ক্যামেরা বলি এইরকম চ্যালেঞ্জ কেউ নিতে পারবে যে ফরেন্সিকটা মিথ্যা, যেটা হ্যাক হয় না। বিএনপি এখন ব্যাপার হচ্ছে বিএনপির উচিত ছিল এটা হ্যাক না হয়ে এটা জামাতের আমির এই বাজে কথাটা বলছে এটা মার্কেটে সেল করে তার মানে বাজারজাত করা, ভোটারদেরকে বিভ্রান্ত করা। এখন সে যখন একটা কর্মসূচি দিল, এটা বইলেও ফেললো, দলের শীর্ষ নেতা তার আশেপাশের লোকজন তো এখন মানে আমরা দেখতেছি তাদের মেধার বহর, তার মুখ দিয়ে এটা বলাই দিল, এখন তো পড়ে গেছে বিপদে। প্রমাণ এখন ফরেন্সিক রিপোর্ট এবং মানে আপনার সায়েন্স তো বলতেছে এটা হ্যাক হয়েছে। এখন তার কি করতে হবে? তাহলে এখন সরোয়ারের জামিন দিয়ে দিতে হবে, যে হ্যাকার আছে তারা করতে হবে কোনো না কোনোভাবে এটাকে মানে নিজেদের এই মানে যে এই রাজনীতিটা বাঁচাইতে হবে। এর জন্য আরেকটা জিনিস উনি বললেন যে মানে শরীফ ওসমান হাদির ব্যাপারে, এই জায়গা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, বুঝছেন? এই জায়গাটা সবার আবেগের জায়গা। যেমন উনি যখন বললেন যে শরীফ ওসমান হাদিকে আল্লাহ ব্যস্ত নজিব করুক, আমি মনে মনে আমিন পড়তেছিলাম। মানে এটা আমাদের সবার মানে আবেগের জায়গা। ওসমান হাদিকে পর্যন্ত আব্বাস ভাই মানে খুব ভদ্রতার স্বরে মৃদুভাবে হালকা থ্রেট করে দিছে। শুধু এটা বলছে যে তুমি এই আসনটা বাইসা নিছো কেন, অন্য কোনো আসন নাই? আর কোনো থ্রেট দেয় নাই, এই কথাটাই বলছে। এবং বন্ধু হাদি এটা কিন্তু বলে দিছে সমাবেশে, আমাদেরকে বলা হয় আব্বাস ভাই নাম ধরে বলে নাই এই আসনে কেন। আরে ভাই আমার পছন্দ এই আসন, তো এখন আমরাও তো পাল্টা করতে পারতাম আব্বাস ভাই আপনি এই আসনে কেন? আপনি নরসিংদীতে যান না, আপনার এলাকাতে মনে নরসিংদী না জানি কোন জায়গায়, মানে ওই দিকেরই কিশোরগঞ্জ বা নরসিংদী ওই দিকে, আপনি ঢাকা শহরে কেন? আপনার বাপে আসছে তো আমার বাপ আসতে পারে না, আমরা আসছি, আমরা ঢাকা শহরে এখন ইলেকশন করবো, রাজনীতি করবো, আমাদের অধিকার নাই? সংবিধান দেয় না? এই গেল হচ্ছে হাদিবের সাথে আচরণটা। এবার আসেন যে বললো নাসিরউদ্দিন পাটোয়ারির আচরণ, মানে উনি এইভাবে বলে আমি ওনার কথা বলি না, টোটাল বিএনপির মানে ইয়াটাই বলতে বিএনপির ল্যান্ডস্কেপে কি ধরনের আলোচনা হচ্ছে এটা টোটাল সবাই বলে নাসির আচরণটা একটু শোভনীয় হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা আচরণটা আপনার এটা মানদণ্ডটা কি? আচরণ যদি আচরণ বিধি লঙ্ঘন করে তার জন্য আইন আছে, আদালত আছে, ইসি আছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে শাস্তি দেওয়ার জন্য দেশের বিদ্যমান প্রশাসন আছে, শক্তিশালী আইন আছে। বিএনপিকে কে হুকুম দিল, অধিকার দিল হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হেনস্থা করা, মারধর করা, ডিম মারা? এখন বললো যে ডিম শুধু মারছে, মারধর করে নাই। আপনি ডিমটা মারলেন কেন? এই ডিমটা তো একসময় আমরা তো শরীফ ওসমান হাদিরটাও তো বিএনপি তারা প্রথম নাটক বলছে যে গিনিপিক টিনিপিক। তাহলে কি নাসিরউদ্দিন পাটোয়ারির গুলি করে মেরে ফেলার পর এটা আমরা বিশ্বাস করবো যে এটা মানে বড় ধরনের হামলা? এ হচ্ছে বিএনপির কাজ কারবার। এখন বিএনপির তো কিছু বলাও যায় না, বললে বলে যে আমরা বেশি বলে ফেলি। বিএনপি দেখেন নারী নিপীড়নের সাথেও বিএনপি জড়িত, জাফরি অ্যাবস্টেনের ফাইলেও বিএনপি নেতা আব্দুল্লাহ মিন্টুর নাম আসছে। এখন এটাও কি আমাদের দোষ? মিন্টু ভাইয়ের নাম কিনা কেন আসলো? আরেকটা জিনিস বলে দেখেন, এখন বিএনপি নেতারা বারে বলে যে আমরা বিএনপি নেতাদেরকে বিভাজন করি। 41 জন ঋণ খেলাপিকে বিএনপি দলীয়ভাবে মনোনয়ন দিচ্ছে, দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিচ্ছে। এখন আমি ঋণ খেলাপির কথাটা বলি, আপনি একটা চিন্তা করেন তো ভাই, একদম নিরপেক্ষ মন থেকে, যে লোক শেখ হাসিনার সময় বিএনপি নেতা শেখ হাসিনার সময় ঋণের টাকা শোধ করে নাই, ওই সময় সে রাজনৈতিকভাবে দুর্বল ছিল, তার ক্ষমতা ছিল না, ওই সময়ই সে টাকাটা শোধ করে নাই। এই ঋণ খেলাপিরা যারা ব্যাংক লুট করছে, প্রাইভেট সেক্টরের টাকা মানে খেয়ে ফেলছে, দিচ্ছে না, আমাদেরকে পথে বসাই দিচ্ছে, এই সমস্ত ঋণ খেলাপিরা বিএনপি থেকে এমপি যদি হয় এবং এরা যদি বিএনপি ধরেন বলছে ক্ষমতা চলেও আসলো, মনে করেন আমরা যদি প্রত্যাশা করি না এবং আমাদের যে মনে হচ্ছে আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করবো, যদি তারা আসে, তারা ক্ষমতা মানে বান হয়ে কি তারা এই ঋণ টাকা শোধ করবে জীবনে? যে ক্ষমতাহীন সময় শোধ করে নাই। তাহলে বিএনপি তো এখানে আমার সেন্টারটা হচ্ছে এখানে বিএনপি এই ঋণ খেলাপিদেরকে আরো এম্পাওয়ার করছে এবং আরো বেশি দেশের জনগণ ব্যাংকের টাকা, প্রাইভেট সেক্টরের টাকা লুট করার সুযোগ করে দিচ্ছে। ধন্যবাদ জনাব শিশির। আপনারা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় বলেছিলেন তারা নির্বাচন করলে 300 আসনে তারা বিজয়ী হবেন, এবং এখন জামাতের সাথে আপনাদের জোট হওয়ার পর কত আসনে জিতবেন আপনারা যদি ছোট্ট করে বলেন? দেখেন আমরা বলেছি আমাদের
মানে নতুন আমরা একটা রাজনৈতিক দল শুরু করেছি, পুরো জেনারেশনকে আমরা এখনো ডাকতেছি, জেনারেশনের মানে ছোট একটা অংশ আমাদের সাথে সময় কম আসছে। কবি ছোট্ট করে যদি বলেন। আমরা প্রথমভাবে শুরু করেছি, আমাদের যদি এবার যদি আমাদের বয়স কম, আমাদের অনেকেই পেশাজীবীও না, আমাদের মানে মানি পাওয়ারটা নাই, এস্টাবলিশমেন্ট নাই, মাসেল এস্টাবলিশমেন্ট নাই, যার কারণে আমরা 300 আসনের প্রার্থী দিই নাই। যারা আমাদের সংস্কারের সাথে ঐক্য করেছে 90% মিল রয়েছে, আর যারা 90% অমিল রয়েছে, অমিলদের সাথে আমরা জোট না করে যাদের সাথে আমাদের সংস্কার বা জুলাই প্রস্তাবনাগুলোর সাথে ঐক্য করেছে তাদের সাথে আমরা জোট করেছি, আমরা 30 আসনে প্রার্থী দিয়েছি। আমরা আশা করি আমাদের সকল প্রার্থীদের জয়ের ব্যাপারে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা সংখ্যায় আমরা পার্লামেন্টে যাব এবং আমরা মানে জোট কেউ কেউ সরকার বলছেন নিয়ে আমরা রাজাকারের government form দলের করব। সাথে মিশে আপনারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মেরেছেন। এগুলো বিএনপির বলা কথা। বিএনপি নিজে হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাজাকারের দল। জি। এটা নিয়ে আরেকদিন একটা টক শো আয়োজন করেন, ওই দিন বলবো। ধন্যবাদ আপনাকে সাইদ আব্দুল্লাহ। বিএনপি কেন আবার ঋণ খেলাপি, এতজন ঋণ খেলাপি কেন, মানে উনি বললেন যে নিয়ে আসছেন সামনে। আইনগতভাবে যারা ঋণ খেলাপি আছে এই ব্যাপারটাকে যদি এইভাবে দিয়ে দেওয়া হয়, এই ব্যাপারটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, এটা উচিত না। তার কারণটা হলো আপনি যাচাই বাছাই করে কাউকে কিন্তু যদি অনেক দেন, ত্যাগী নেতাদেরকে দেয়নি নমিনেশন। দেখেন এইটা তো একটা দলের পার্সোনাল জি। জায়গা। আমি এই জন্যই বলছি যে কেউ ধরেন একজন ঋণ খেলাপি মানুষ, উনি আইনগতভাবে এইটা রিশিডিউল করতে পারেন নাই বা কোনো কিছু করতে পারেন নাই, আইনগতভাবে কেউ যদি ক্লিয়ার করতে পারতো হিসাব আলাদা, কিন্তু যদি না করে আপনারা যাচাই বাছাই করে দেখেন, এটা না দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো? এবং এই ব্যাপারটা যদি হয় এটা তো ভালো কোনো ব্যাপার, মানে সিগন্যালটা আপনি যে দেয় না। সচেতন এই মানুষ হিসেবে ব্যাপারটা কি আমি মনে করেন? ব্যক্তিগতভাবে অপছন্দ করি, এই কাজটা হওয়া উচিত না। কোনো উচিত না। আচ্ছা, একটা যে প্রশ্ন সেটা হচ্ছে এই রাষ্ট্রপতি, আমরা দেখেছি রাষ্ট্রপতির ব্যাপারে রাষ্ট্রপতির কোনো কার্যক্রম আমরা এখন দেখছি না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আসলে কি কোনো কাজ নেই আমাদের দেশের রাষ্ট্রপতির? আপনি কি বলেন? উনি খুব চুপ করে আছেন, যদি শাহাবুদ্দিন চুপ, কি কারণটা কি? নর্মাল ব্যাপারটা হলো রাষ্ট্রপতি সাধারণত ওই নাম যেভাবে বললেন এরকম চুপ মেরেই বসে থাকাটাই তার টুকটাক কাজ। তার অফিসিয়াল অনেক কাজ কারবার থাকে এবং মন কষাকষির তো একটা ব্যাপার তো চলবেই সবসময়। উনি তো বলেছেনও যে উনি থাকতে চান না, এই নতুন গভর্নমেন্ট আসলে ইলেকশনের পরে উনি পদত্যাগ করুন। আমিও চাই যে নতুন গভর্নমেন্ট ফরমাস আসে দ্রুত উনি পদত্যাগ করুন। আসলে ওই পদের জন্য উনি আসলে তো রেসপেক্টটা 12টা অনেক আগেই বাজিয়ে দিয়েছে এবং উনার হিস্ট্রি নিয়েও আলোচনা করাটা খুব বিব্রতকর একটা ব্যাপার। এবং বাংলাদেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রের সর্বোচ্চ একজন ব্যক্তি, এই খাসলতের একজন মানুষ, এটা তো বলতে খুব একটা আমাদেরও ভালো লাগে না। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করে ফেলি। তার আগে একটা ছোট্ট একটা উত্তর দিতে হবে। ওই নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো গ্রাজ নেই, কারণ ভাই ব্রাদার মানুষ যারা যে জায়গাতেই আছেন নিজ দিয়ে কথা বলে, যদি আমি ওইটাই বলেছি যে আমরা কি মনে করি না করি সেটা পরের আলাপ, কিন্তু মানুষ যদি তাকে একসেপ্ট করে আই উইল ওয়েলকাম। কিন্তু একটা কথা জাস্ট, যেহেতু জোটের সাথে বেঁধেছে, এখন মানুষ দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারির কথাবার্তা শুনলে কেন হাস্যকর লাগতে পারে। জামাতকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কম করে হলেও 4টা জায়গায় যে ধরনের স্টেটমেন্ট দিয়েছে, তারপর আবার একসাথে মোলাকাত করে যেভাবে চলছে, ডিফেন্ড করছে, এটা শোনার পরে যে কারো হাস্যকর লাগতে পারে। জামাতের আর রাজনৈতিক ভবিষ্যৎ নাই, জামাতের এ ধরনের ভণ্ডামির খাইসলত আর হবে না, মুখে বলে একটা কাজে করে আর একটা, এইটাই কথাবার্তা আমাদের না আপনাদেরই প্রিয় নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যে মানুষ ওই কথা বলার পরে এখন আবার এইদিকে ঘুরে যাবে, মানুষ তখন তো দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে যে এটা আবার কোন মানুষ, এটা কি বললো, এখন কি করে, তখন এই জায়গায় ইন্টিগ্রেটেড কোশ্চেনটা অবশ্যই চলে আসতেই পারে। ছোট্ট করে জনাব সে যদি এটা উত্তরটা দিতেন যে আসলে সে তো বলেছে এটা, আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন না যে সেই কথাগুলো বলেন মানুষ বিশ্বাস করবে একদম কিনা। স্পেসিফিক ভাবে সেই কথাগুলো আমি বলেছে। আপনাকে বলি, শোনেন, রাজনীতির মাঠে আমরা শুরু থেকে বলেছি, আমরা জুলাই যে সনদ এবং জুলাই যে সনদের প্রস্তাবনা, এগুলোকে সামনে রেখে আমরা অনেক বড় বড় জিনিস ছাড় দিয়েছি এবং অনেক কিছু আমাদের ছাড় দিতে হয়েছে, কারণ আমরা 2000 শহীদের রক্তের জিম্মাদার, আমরা তাদের কাছে ঋণী। আমরা যদি জুলাইকে বাস্তবায়ন করার জন্য যদি আরো বড় কোনো ছাড় দেওয়া লাগতো আমরা দিতাম। আমাদের আশা ছিল 300 আসনে ইলেকশন করা। এখন আপনি দেখেন, আমরা যে দলগুলোর সাথে 11 দলের সাথে আমরা জোট করেছি, তাদের সাথে আমাদের সংস্কার প্রস্তাবনা হচ্ছে 90% মিলে। বিএনপি এবং বিএনপির সমমানের দলগুলোর সাথে 90% মিলে না, তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। এখন আমি প্রকৃতগতভাবেও কিন্তু বিএনপির সাথে যাওয়ার সুযোগ নাই। এখন আমি এককভাবে কি আমি ইলেকশনটা করতে পারবো? এককভাবে ইলেকশন করার জন্য তো আমার মাসেল পাওয়ার নাই, মানি এস্টাবলিশমেন্ট নাই, মিডিয়া এস্টাবলিশমেন্ট নাই, বা মানে বিভিন্ন যে এইজন্য নাসিরউদ্দিন পাটোয়ারি আমি স্পেসিফিক ভাবে বলেছিলাম যে ওই ধরনের সমালোচনা করলে এটা কি জনগণের কাছে আবার পাল্টা কোনো প্রস্তাব দিয়েছে যে যা বলেছিলাম ভুল বলেছিলাম, বা এটা আমি বিশ্বাস করি না। পাটোয়ারি একজন দলে গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তো পুরো এনসিপি না, এনসিপি ইজ বিগার দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা নাহিদ ইসলামও বলেছে, জামাতকে নিয়ে তারও অনেকগুলা স্টেটমেন্ট ছিল, আপনি শুধু এক নাসিরউদ্দিন আমি সবার পাটোয়ারি ক্ষেত্রে বলি, দলের আহ্বায়ক থেকে শুরু করে ইনক্লুডিং প্রত্যেকটা নেতা কর্মী মানে শুধু কম্পেয়ার করেন, এনসিপি ইজ বিগার দেন देयर অ্যাক্টিভিস্ট এন্ড লিডার্স।
এনসিপি অনেক বড় জিনিস। তাদের তার মানে বক্তব্যগুলো নাহিদ এক এক সময় ইসলাম, এক এক তারপর রকম কেন হলো হয় এটা বলছি। নাসিরুদ্দিন সবাই, পাটোয়ারি সবাই। যা যা বলেছে সবার কথাই বলছি আমি। এগুলা ওই স্টেটমেন্টগুলোর আর কোনো ভ্যালিডিটি নাই, কিন্তু এখন এক হয়ে গেলেই মিশে যায় আমি আমদুধে। কি বললাম, আমি তো আপনার কথাটাই বললাম, আমি সংস্কারের জন্য আমি অনেক বড় ছাড় দিব। আমার যদি গাজী সালাউদ্দিনের মতো যদি আমার যদি উদ্দেশ্য থাকে বাইতুল মানে মুকাদ্দাস মানে জয় করা, ছোটখাটো অনেক আঞ্চলিক কনফ্লিক্টকে আমি ছাড় দিব, যেটা গাজী সালাউদ্দিন করছে। এটা আপনার লক্ষ্য থাকতে হবে, আপনি কোথায় যাবেন। জি। আমার লক্ষ্য তো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা। জি, ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিলেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, ছিলেন সাইদ আব্দুল্লাহ, ফ্রিল্যান্স জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনাকে প্রাণবন্ত করবার জন্য। তাদের আলোচনার মধ্য দিয়ে তাদের দুজনকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। সেই সাথে দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেল সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।